ল্যান্ডটা লকড হয়ে যাবে বিকজ তার এখানে আরেকটা রাস্তা আছে, বাট এটা ইউজ করতে গেলে 30 মিনিট লাগবে, ভাঙাচোরা রাস্তা। তাহলে না বলতে পারতেছে নেসেসিটি, না বলতে পারতেছে কমন ইন্টেনশন। আর হুইলডেন ভার্সেস বারোস তো এখানে অ্যাপ্লাই হবে না। হুইলডেন ভার্সেস বারোস তো অ্যাপ্লাই হবে যে দুইটা ল্যান্ডের মালিক সেম, দুইটা ল্যান্ড একই লোক একটা ল্যান্ডকে ব্যবহার করতো ডমিনেন্ট হিসেবে, আরেকটা ব্যবহার করতো সার্ভিয়েন্ট হিসেবে। তো এটা তো এমন ছিল না, এটা তো দুইটা ল্যান্ডের অকুপায়ার আলাদা, মালিক সেম, এক্সি দুইটা ল্যান্ডের মালিক, কিন্তু অকুপায়ার আলাদা। তাহলে এখানে উপায় কি? এখানে এটার জন্য পার্লামেন্টে আইন করে দিয়েছে সেকশন 62। পার্লামেন্ট বলে দিয়েছে সেকশন 62-তে যে যদি এরকম হয় যে একটা লোক যদি আরেকটা লোককে লাইসেন্স দেয়, তার জমিতে থাকার জন্য অনুমতি দেয় এবং তাকে কিছু রাইট এক্সারসাইজ করতে দেয় তার নিজের জমির উপরে, তাহলে যখন তাকে এই জমিটা বিক্রি করবে ফ্রি হোল্ড অথবা লিজ দিবে অথবা লিজটা রিনিউ করবে, তাহলে এই লিজ রিনিউ করার আগে বা লিজ দেওয়ার সময় অথবা ফ্রি হোল্ড বিক্রি করার সময় যে রাইটগুলা সে লাইসেন্স হিসেবে ব্যবহার করত, সবগুলা রাইট ইজমেন্টে কনভার্ট হয়ে যাবে। ওই সবগুলা রাইট তখন জমির সাথে অ্যাটাচড হয়ে যাবে। তার মানে জমিটা কেনার পরে যে রাইটগুলো সে আগে লাইসেন্স হিসেবে ব্যবহার করতো সবগুলা ইজমেন্ট মানে তার অধিকার হয়ে যাবে। এটা পার্লামেন্ট বলে দিছে। তাহলে it automatically passes the successor in title all existing rights, privileges, easements attached to the land without the need for express mention in the convention. যেটা না বলা থাকলেও হবে, সে ইমপ্লাইডলি ওই রাইটগুলো একুয়ার করে ফেলবে, কারণ যেহেতু তাকে তো এই রাইটগুলো ব্যবহার করতে দিয়েছিল। কিন্তু এটার জন্য অবশ্যই একটা কনভেন্স লাগবে। কনভেন্স বলতে বোঝাচ্ছে হয় ফ্রি হোল্ড বিক্রি করতে হবে, নাহলে লিজ দিতে হবে, নাহলে লিজটা রিনিউ করতে হবে। তাহলে সব বেনিফিটস গুলা ল্যান্ডের সাথে অ্যাটাচড হয়ে যাবে, লাইসেন্স গুলা ইজমেন্টে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটার সুবিধাটা হচ্ছে যে এই মেথডে যখন সে রাইট গুলো এক্সারসাইজ করবে, তখন হুইলডেন এন্ড বারোজের মতো দেখানো লাগবে না যে রাইট গুলা কন্টিনিউয়াস ছিল, অ্যাপারেন্ট ছিল অথবা নেসেসারি এনজয়মেন্ট, এই যে শর্তগুলা এগুলার অ্যাপ্লাই হবে না। তবে কন্টিনিউয়াসটা এখন অ্যাপ্লাই হয়, বাট অ্যাপারেন্ট হওয়া লাগবে না এবং এই জিনিসটা হওয়া লাগবে না। তাহলে এই কারণে এটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম হুইলডেন। কারণ হুইলডেনে তো আমাদের দেখানো লাগে যে কন্টিনিউয়াস, অ্যাপারেন্ট এবং রিজনেবলি নেসেসারি, এটা দরকার নেই, এটা প্রুফ করা এটার জন্য দরকার নেই। তাহলে সেকশন 62-তে তাহলে আমাদের চারটা জিনিস দেখালেই চলবে। কি চারটা জিনিস? দুইটা ল্যান্ডের মালিক সেম ছিল বাট অকুপায়ার আলাদা ছিল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কনভেন্স হয়েছিল, হয় জমি বিক্রি হয়েছে, না হলে লিজ দিয়েছে অথবা লিজটা রিনিউ হয়েছে। 3 নাম্বার হচ্ছে এই রাইট গুলা ছিল হচ্ছে গিয়ে জমি বিক্রির আগ পর্যন্ত ব্যবহার করছে, মানে এই জমিটা বিক্রি করার আগ পর্যন্ত সে ব্যবহার করেছিল, কোনো টাইম গ্যাপ হয়নি। আর টাইম গ্যাপ হলো যে ম্যাক্সিমাম 10 মাস। আর 4 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে ডিডের মধ্যে কোথাও বলা থাকতে পারবে না যে এখানে 62 অ্যাপ্লাই হবে না, মানে এক্সক্লুড করলে তো আর 62 অ্যাপ্লাই হবে না। তাহলে চারটা কন্ডিশন। দেয়ার মাস্ট বি এ কনভেন্স। কনভেন্স বলতে বোঝা হয় ফ্রি হোল্ড বিক্রি করতে হবে, নাহলে লিজ দিতে হবে অথবা লিজটা রিনিউ করতে হবে। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে রাইট মাস্ট এক্সিস্ট এট দ্য ডেট অফ কনভেন্স, মানে কোনো টাইম গ্যাপ থাকতে পারবে না। যদি কোনো টাইম গ্যাপ হয়ে যায় এবং টাইম গ্যাপটা যদি 10 মাসের বেশি হয়, তাহলে এই মেথডের মাধ্যমে ইজমেন্টের রাইট একুয়ার করা যাবে না। 3 নাম্বার হচ্ছে ল্যান্ড বিক্রি করার আগে দুইটা ল্যান্ডের ওনার এক থাকলেও অকুপায়ার আলাদা ছিল। আর লাস্টের রিকোয়ারমেন্টটা হচ্ছে কোনো কন্ট্রারি ইন্টেনশন থাকতে পারবে না, দ্যাট ইজ এক্সক্লুড করা যাবে না, সেকশন 62 সাবসেকশন 4। ক্লিয়ার? তাহলে হুইলডনের সাথে আমরা দেখলাম দেয়ার আর সাম ডিফারেন্সেস অফ সেকশন 62। তাহলে যে ডিফারেন্সেস গুলো আছে, এই ডিফারেন্সেস গুলো হচ্ছে যে তোমার সেকশন 62-তে তোমার তখনই অ্যাপ্লাই করবে যখন দুইটা ল্যান্ডের মালিক এক বাট অকুপায়ার আলাদা। আর হুইলডন অ্যাপ্লাই করবে হচ্ছে যখন দুইটা ল্যান্ডের মালিকও সেম এবং একটা ল্যান্ডকে সে আরেকটা ল্যান্ডের বেনিফিটের জন্য ব্যবহার করতো, মানে এখানে ছিল কমন ওনারশিপে। আর
সেকশন 62 এর জন্য কনভেয়েন্স ইজ নেসেসারি। আর এখানে যেটা হয় যে লাইসেন্স গুলা ইজমেন্টে কনভার্ট হয়, আর এখানে যে রাইটস গুলা ছিল কন্টিনিউয়াস এবং অ্যাপারেন্ট, ওইগুলাকে কোড ইজমেন্টে কনভার্ট করবে। আর হুইল ডান কনভেয়েন্স না হলেও হবে, এখানে তোমার যদি কন্ট্রাক্ট অফ সেল এগুলার ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারে। এগুলো হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট অফ মানে ডিফারেন্সেস বিটুইন সেকশন 62 এবং হুইল ডান। তাহলে এই যে ডিস্টিংশনটা এটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়েছিল, কিন্তু এই কেসটা আসার পর ওই যে এই এরিয়াটা আবার হয়ে গেল হচ্ছে একটু কনফিউজিং, প্ল্যাট অ্যান্ড ক্রাউচ কেস। তাহলে প্ল্যাট অ্যান্ড ক্রাউচ কেসের যে ঘটনাটা, ফ্যাক্টটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে এরকম যে একটা হোটেল যেটা করতো যে তাদের যারা গেস্ট আসতো তাদেরকে বোটে করে একটা আইল্যান্ডে তারা নিয়ে যেত, বোটে করে তারা একটা আইল্যান্ডে নিয়ে যেত। হ্যাঁ, এবং আইল্যান্ডে এই গেস্টরা খেলাধুলা করতো, হাঁটাহাঁটি করতো, বিভিন্ন পারপাসে এটা ইউজ করতো। তার মানে এই আইল্যান্ডে ইউজ করার কারণে কিন্তু হোটেলের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, হোটেলের রেন্ট বেশি হচ্ছে, হ্যাঁ রুম রেন্ট গুলো বেশি হচ্ছে। তার মানে এই ল্যান্ডটাকে বেনিফিট দিচ্ছে। এখন যখন এই হোটেলের মালিক, আমরা ধরে নিচ্ছি যে হোটেলের মালিক এবং হচ্ছে গিয়ে তোমার এই হোটেলের মালিক ডিসাইড করলো যে হোটেলটা বিক্রি করে দিবে, ঠিক আছে, হোটেলটা বিক্রি করে দিবে। এখন এই ল্যান্ডেরও সে মালিক এ, এই আইল্যান্ডেরও সে মালিক, এবং দুইটা ল্যান্ডই কিন্তু সে ব্যবহার করতেছে হচ্ছে তোমার একটা ল্যান্ড আর একটা ল্যান্ডের বেনিফিটের জন্য। তার মানে এটা কিন্তু আমরা বলতে পারি যে তোমার কোয়াজি ইজমেন্ট, ঠিক আছে, একটা ল্যান্ড সে আরেকটা ল্যান্ডের বেনিফিটের জন্য ব্যবহার করতেছে, কোয়াজি ইজমেন্ট। এখন ল্যান্ডের বিক্রির যখন কথাবার্তা চলতেছে, ধরো ল্যান্ডটা বিক্রি হবে হচ্ছে ডিসেম্বরে, কিন্তু কথাবার্তা শুরু হয়েছে জানুয়ারি মাসে, আর জুলাই থেকে যেটা বলে দিল হচ্ছে গিয়ে এ বলে দিয়েছে যে আপনারা হোটেলের মোটামুটি ভাবে ঢুকে যান এবং হোটেলের দায়িত্বগুলো বুঝে নেন, যে কিভাবে হোটেলটা অপারেট করবে সেটা আপনারা ডিসাইড করেন, আর জুলাই মাসে বিক্রি কমপ্লিট হবে। তো এখন যখন এই জুলাই মাসে জমিটা বিক্রি করলো, ওই ডিডের মধ্যে বলা ছিল না যে তোমার এই গেস্টরা ইউজ করতে পারবে আইল্যান্ডটাকে। তার মানে এ বিক্রি করছে হোটেল, শুধু হোটেলটা, কিন্তু আইল্যান্ড সেল করে নাই, আইল্যান্ড ব্যবহারের কথা ডিডের মধ্যেও বলা নাই। কিন্তু এখন বি যে হোটেলটা পারচেজ করলো, সে ওই রাইটটা এক্সারসাইজ করতে চাচ্ছে, আমিও গেস্টদেরকে আইল্যান্ডে নিয়ে যাব, তারাও আইল্যান্ডটা ব্যবহার করবে, ঠিক আছে। তো তাকে তো প্রথমে দেখাইতে হবে আইল্যান্ডের ইউজটা যে ইজমেন্ট, চারটা শর্ত পূরণ করে আসতে হবে: ডোমিনেন্ট সার্ভিয়েন্ট ল্যান্ড, owned and occupied by different person, easement was giving benefit to the land, রাইটটা ছিল ক্লিয়ার। তারপরে কিভাবে সে একুয়ার করলো, কিভাবে ক্রিয়েট হলো, এক্সপ্রেস গ্র্যান্ট তো হয় নাই, রিজার্ভেশনও হয় নাই, তারপরে ইমপ্লাইড হবে কিনা বাই স্ট্যাচুট ছিল না, এক্সপ্রেস গ্র্যান্ট রিজার্ভেশন ছিল না, স্ট্যাচুট মানে এখানে প্রেসক্রিপশন ছিল না, এমন না যে নেসেসিটি, কমন ইন্টেনশন, হুইলডেন এন্ড বারোজ আসবে কিনা, নাকি না 62 আসবে, এটা নিয়ে প্রশ্ন। কোর্ট বলছে এখানের মধ্যে যে যেহেতু কনভেন্স হয়ে গেছে, তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি হচ্ছে সেকশন 62। আর কনভেন্স হওয়ার আগে তো সে তাকে থাকতে দিয়েছিল, সুতরাং এটা তো ছিল হচ্ছে একটা লাইসেন্স, তাহলে লাইসেন্সটা তো ইজমেন্টে কনভার্ট হয়ে যাবে। কিন্তু আবার দুইটা ল্যান্ডের অকুপায়ার তো আবার সেম ছিল, তাহলে দুইটা ল্যান্ডের অকুপায়ার যদি সেম থাকে তাহলে তো এখানে হুইলডান হওয়ার কথা। তাহলে প্ল্যাট এন্ড ক্রাউচ কেসের এখানে মেইন ইস্যুটা হচ্ছে যে সে তো একটা ল্যান্ডকে আরেকটা ল্যান্ডের বেনিফিটের জন্য ব্যবহার করতো, ওটা যদি হয় তাহলে তো এখানে হুইলডান হওয়ার কথা ছিল, ঠিক আছে। আবার এখানে যেহেতু হয়ে গেছে হচ্ছে কনভেন্স, মানে তাকে এই ল্যান্ডটা ব্যবহার করতে দিয়েছিল ল্যান্ড সেল করার আগে, তাহলে তো এখানে আসবে হচ্ছে সেকশন 62।
তাহলে এখানে আসলে কোন সেকশন অ্যাপ্লাই হবে, তাহলে এখানে একটা কনফিউশন এখানে চলে আসে। আমরা যেটা বলতে পারি যে how far do you agree with the view that law on the creation of easement surrounded by confusion and controversy? তাহলে এই কেসটাই সেই কনফিউশনটা ক্রিয়েট করলো। Similar charges can be leveled at the grounds by which easement can be impliedly reserved and granted. এই কেসটাই শুধু এখানে কনফিউশন ক্রিয়েট করলো যে এখানে আসলে কোন মেথডটা অ্যাপ্লাই হবে। তখন কোর্ট এই কেসে বলে দিল যে যদি এরকম সিচুয়েশন হয়, যে যদি এরকম কনভেন্স হয়ে যায়, হ্যাঁ, এবং যদি দুইটা ল্যান্ডের অকুপায়ার আলাদা থাকে, তখন আমরা এখানে সেকশন 62 অ্যাপ্লাই করব, ইভেন দো একটা ল্যান্ড আরেকটা ল্যান্ডের বেনিফিটের জন্য এক সময় ব্যবহার করা হতো, এখানে হুইলডান আসবে না। ঠিক আছে, এখানে হুইলডান অ্যাপ্লাই করা লাগবে না, এখানে সেকশন 62 অ্যাপ্লাই করলেই চলবে। তার মানে সেকশন 62 দুইটা সিচুয়েশনে অ্যাপ্লাই হবে। যদি ডাইভার্সিটি অফ অকুপেশন থাকে তখনও সেকশন 62 অ্যাপ্লাই হবে, আর যদি তোমার দুইটা ল্যান্ডের ওনার সেম থাকে তাহলে সেক্ষেত্রেও সেকশন 62 অ্যাপ্লাই হতে পারে। আগে যে একটা স্ট্রিক্ট ডিস্টিংশন ছিল যে সেকশন 62 অ্যাপ্লাই করার জন্য দুইটা ল্যান্ডের অকুপায়ার আলাদাই হইতে হবে, এই রিকোয়ারমেন্টটা প্ল্যাট এন্ড ক্রাউচ কেসটা উঠাই দিচ্ছে। তাহলে ইন প্ল্যাট এন্ড ক্রাউচ ইট ওয়াজ হেল্ড দ্যাট হোয়ার দ্য ওনার সেলস পার্ট অফ হিজ ল্যান্ড, মানে সে হোটেলটা বিক্রি করছে, আইল্যান্ডটা বিক্রি করে নাই, তো নিউ ওনার ইফ দেয়ার আর এনি কন্টিনিউয়াস এন্ড অ্যাপারেন্ট কোয়াজি ইজমেন্টস, মানে এখানে তো আগে কোয়াজি ইজমেন্ট ছিল যে হোটেলের ব্যবহারের জন্য তোমার আইল্যান্ডটাকে ইউজ করা হতো তখন, হুইচ দ্য ফার্স্ট ওনার ইউজড, তার মানে সে এই মানে বোট দিয়ে এই আইল্যান্ডে যাইতো। Section 62 will convert these quasi easements into legal easements. Therefore, ousting the need for prior diversity of occupation. তাহলে এখানে diversity of occupation যদি নাও থেকে থাকে তাও এখানে সেকশন 62 অ্যাপ্লাই হবে। তাহলে এই কেসটা বলে দিল যে মানে বিফোর দিস কেস একটা রিকোয়ারমেন্ট তো ছিলই, একটা ডিস্টিংশন তো ছিল যে কখন এটা অ্যাপ্লাই হবে। সিচুয়েশনটা কি, সেকশন 62 এর জন্য ছিল ডাইভার্সিটি অফ অকুপেশন, ডাইভার্সিটি থাকতেই হবে, আর হুইলডেনে ছিল হচ্ছে গিয়ে যে দুইটা ল্যান্ডের ওনার সেম ছিল। কিন্তু প্ল্যাট এন্ড ক্রাউচ কেস আসার পরে এই ডিস্টিংশনটা এখন আর নাই। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এই যদি প্রবলেম কোশ্চেন আসে তাহলে ডাইভার্সিটি অফ অকুপেশন থাকলে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সেকশন 62, আর যদি ডাইভার্সিটি অফ অকুপেশন না থাকে তাহলে আমরা প্রথমে অ্যাপ্লাই করব হচ্ছে দুইটা ল্যান্ডের ওনার যদি সেম হয় তাহলে আমরা প্রথমে অ্যাপ্লাই করব হুইলডন, আর তারপরে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সেকশন 62। তাহলে নো প্রায়র ডাইভার্সিটি অফ অকুপেশন ইজ নিডেড, ইউ ক্যান হ্যাভ অ্যান ওনার subdividing land as long as the right is continuing and apparent. Section 62 will turn into a legal easement. তাহলে সেকশন 62 এর যে অ্যাপ্লিকেশনটা সেটাকে এক্সটেন্ড করে দিল। সেকশন 62 দুইটা ল্যান্ডের ওনার আলাদা হলেও অ্যাপ্লাই হবে, আবার দুইটা ল্যান্ডের ওনার যদি তোমার এবং অকুপায়ার যদি আলাদা হয় সেই ক্ষেত্রেও সেকশন 62 এর অ্যাপ্লিকেশনটা থাকবে। তাহলে এই ব্যাপারে যে কেসেস গুলো আছে, এই যে কেসেস গুলো যে ইজমেন্ট কিভাবে একুয়ার হয়, নিকারসন এন্ড ব্যারাক্লফ নেসেসিটি, ওং ভার্সেস বিউমন কমন ইন্টেনশন, স্টেফোর্ড এন্ড লি কমন ইন্টেনশন, উইলডেন এন্ড বারোজ, হ্যাঁ এটা তো একটা মেথড। ওয়ার্ক এন্ড কার্কল্যান্ড কেস এটা অ্যাপ্লাই করা হয়েছিল, উড এন্ড ওয়াডিংটন কেস এটা অ্যাপ্লাই করা হয়েছিল সেকশন 62। ঠিক আছে, এবং এখানে অবশ্যই আমাদেরকে এই নতুন যে কেসটা আছে প্ল্যাট এন্ড ক্রাউচ কেস সেটা আমাদেরকে ডিসকাস করতে হবে। প্ল্যাট এন্ড ক্রাউচ কেসের আমাদের অ্যাপ্লিকেশনটা ডিসকাস করতে হবে, যে এটা কি তোমার এরিয়াটাকে কমপ্লেক্স করেছে কিনা। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে হচ্ছে ইজমেন্ট একুয়ার করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, তারপরে হচ্ছে গিয়ে ইমপ্লাইডলি কিভাবে
একুয়ার করে হচ্ছে ইজমেন্ট, তারপর ডিবেটস এন্ড কন্ট্রোভার্সি। ইজমেন্ট একুয়ারের ব্যাপারে কি কি কন্ট্রোভার্সি আছে এবং তোমার ইজমেন্টের এই এলিমেন্টস এর ব্যাপারে কি কি কন্ট্রোভার্সি গুলো আছে সেটা আমাদেরকে ডিসকাস করতে হবে। আর কনক্লুশন, এই হবে হচ্ছে অ্যান্সারের স্ট্রাকচারটা। ঠিক আছে, আবার এটাও করা যায় যে তোমার যখন আমরা ইজমেন্টের এক্সিস্টেন্স নিয়ে লিখবো তখন এখানেই কন্ট্রোভার্সি গুলো লিখে ফেললে বেটার। ঠিক আছে, আবার ক্রিয়েশনের লটা লেখার পরে ইজমেন্ট কিভাবে ক্রিয়েট হবে একুয়ার করে এখানেই কন্ট্রোভার্সি গুলো লেখাটা বেটার। ঠিক আছে, এখানেই কন্ট্রোভার্সি গুলো লেখা যাবে। ডিবেটস এন্ড কন্ট্রোভার্সি গুলো তাহলে আর আলাদা করে করা লাগবে না। ঠিক আছে, ওটা তোমার সেপারেটলি না বলে এটা বললে ভালো হবে হচ্ছে গিয়ে ওই ক্রিয়েশনের জায়গায় ক্রিয়েশনের কন্ট্রোভার্সি আর ইজমেন্টের এলিমেন্টস এর জায়গায় এলিমেন্টের কন্ট্রোভার্সি। ঠিক আছে, তার মানে এই দুইটা মিলে হচ্ছে গিয়ে তোমার 25 মার্কসের এসে। ঠিক আছে, তাহলে ইজমেন্টের এসে সাধারণত এরকম আসে আর কি। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট আমরা দেখে ফেলি যে ইজমেন্টটা লিগ্যাল না ইকুইটেবল ইজমেন্ট। জাস্ট 2 মিনিট লাগবে। যদি ইজমেন্ট লিগ্যালও হতে পারে ইকুইটেবলও হতে পারে। লিগ্যাল হবে ইজমেন্ট তখনই যদি আমরা দেখাতে পারি যে ইট মাস্ট হেল্প ফর ওয়ান অফ দ্য লিগ্যাল স্টেটস ইন ল্যান্ড। তার মানে হচ্ছে ইজমেন্টের যে ডিউরেশন এটা যদি ফ্রি হোল্ড অথবা লিজ হোল্ডের সমান হয়, তার মানে একটা পার্টিকুলার টাইমের জন্য হবে ইজমেন্ট, ধরো 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 25 ইয়ার্স, এরকম একটা টাইম। আর অথবা যখন ইজমেন্টটা দিয়েছে তখন ইনডিফিনিট টাইমের জন্য, তাহলে এটা হবে লিগ্যাল ইজমেন্ট। আর সেকেন্ড, ইজমেন্টটা যদি ক্রিয়েট হবে স্ট্যাচুট অথবা ডিড এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইড, এক্সপ্রেস অর ইমপ্লাইড, অথবা ইজমেন্ট যদি ক্রিয়েট হয় বাই প্রেসক্রিপশন, তখন এটাকে বলা হবে হচ্ছে লিগ্যাল ইজমেন্ট। তাহলে লিগ্যাল ইজমেন্ট হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হচ্ছে যে ইজমেন্টের ডিউরেশনটা হতে হবে ইদার ফ্রি হোল্ড অথবা লিজ হোল্ডের সমান। তার মানে হচ্ছে যখন সার্ভিয়েন্ট টিনেমেন্ট ডোমিনেন্ট টিনেমেন্টকে রাইটটা দিবে তখন বলে দিবে যে তুমি সারা জীবন এখানে গাড়ি পার্কিং করতে পারবা, রোডওয়ে ইউজ করতে পারবা, ড্রেনেজ ব্যবহার করতে পারবা, অথবা বললো তোমাকে আমি লিজ দিচ্ছি ফর 25 ইয়ার্স, 25 ইয়ার্স তুমি এটা ব্যবহার করতে পারবা। আর সেকেন্ড হচ্ছে ইজমেন্টটা হয় স্ট্যাচুর মাধ্যমে ক্রিয়েট হতে হবে, অথবা ডিডের মাধ্যমে এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি ক্রিয়েট হতে হবে, অথবা প্রেসক্রিপশনের মাধ্যমে ক্রিয়েট হতে হবে। যদি একজন আরেকজনকে ইজমেন্ট দেয় তুমি রাস্তাটা ব্যবহার করতে পারবা আনটিল ইউ গেট এ জব, তাহলে এটা হয়ে যাবে ইকুইটেবল ইজমেন্ট, কারণ এটা ডিউরেশনটা ফ্রি হোল্ড অথবা লিজ হোল্ডের সমান না। ঠিক আছে, তাহলে ইজমেন্ট যদি হেল্ড হয় হচ্ছে ফর পিরিয়ড আদার দেন ফি সিম্পল অ্যাবসলিউট ইন পজিশন, মানে এই দুইটার যে কোনো একটা ডিউরেশন থেকে আলাদা হয়, যে তোমাকে এই রাইটটা দিচ্ছি ওয়াকওয়ে রাইট আনটিল ইউ গেট ম্যারিড, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ইকুইটেবল ইজমেন্ট। আর ইজমেন্ট যদি এই মানে মেথড গুলার স্ট্যাচুট, ডিড, তারপরে প্রেসক্রিপশন এগুলা ছাড়া অন্য কোনো মেথডে ক্রিয়েট হয়, তার মানে ইজমেন্ট যদি একজন পার্সন আরেকজনকে ওরালি দেয় যে তোমাকে আমি ওরালি পারমিশন দিচ্ছি যে তুমি আমার ল্যান্ডের উপর দিয়ে ইলেকট্রিকের তার নিতে পারবা, তাহলে এটা হয়ে যাবে ইকুইটেবল ইজমেন্ট। ইজমেন্ট অবশ্যই ক্রিয়েট হতে হবে বাই স্ট্যাচুট, ডিড এর মাধ্যমে, দ্যাট ইজ এক্সপ্রেস অথবা ইমপ্লাইড, এবং অথবা প্রেসক্রিপশন। আর ইকুইটেবল ইজমেন্টের অসুবিধাটা হচ্ছে যে ইকুইটেবল ইজমেন্টের অসুবিধা হলো এটা থার্ড পার্টির উপরে এনফোর্স করা যাবে না, এটা আসবে স্টেপ 4। কারণ যদি ইজমেন্টটা হয় হচ্ছে লিগ্যাল ইজমেন্ট, লিগ্যাল ইজমেন্ট যদি হয় আর যদি এটা এক্সপ্রেসলি ক্রিয়েট করা থাকে, তার মানে এটা যদি ডিডের মধ্যে বলা থাকে লিগ্যাল ইজমেন্ট এবং এটা ডিডের মধ্যে মেনশন করা আছে, ডিডে মেনশন করা আছে, তাহলে লিগ্যাল ইজমেন্ট অলওয়েজ যেটা হবে যে এই সার্ভিয়েন টিনেমেন্টের পরে যে আসবে, হ্যাঁ, সার্ভিয়েন টিনেমেন্টের পরে সার্ভিয়েন টিনেমেন্ট 2 যেটা আসবে তার উপরে এটা বাইন্ডিং হবে। তবে সেই ক্ষেত্রে ডোমিনেন্ট টিনেমেন্টকে যেটা করতে হবে, যদি এক্সপ্রেসলি একুয়ার করে থাকে, ডিডের মধ্যে যদি মেনশন করা থাকে,
তাহলে ডমিনেন্ট টেনেমেন্ট 1 কে অবশ্যই ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে নোটিফাই করতে হবে আন্ডার সেকশন 27 to make the easement legal results in registering putting a notice on the charges register of the servient tenement automatically make the easement binding তাহলে এটা S2 এর উপরে বাইন্ডিং হয়ে যাবে আর যদি এটা সে ইমপ্লাইডলি একুয়ার করে থাকে তাহলে ডিডের মধ্যে মেনশন করা ছিল না কিন্তু সে এটা একুয়ার করছে হচ্ছে বাই নেসেসিটি এটা সে একুয়ার করেছে হচ্ছে বাই কমন ইন্টেনশন এটা সে একুয়ার করেছে বাই হুইলডেন এন্ড বারোস এটা সে একুয়ার করেছে বাই সেকশন 62 ইমপ্লাইডলি যদি করে থাকে তাহলে সার্ভিয়ান টেনেমেন্ট 2 এবং ডমিনেন্ট টেনেমেন্ট 2 কখন বাউন্ড হবে তাহলে এই ক্ষেত্রে যেটা যেহেতু আমি ইজমেন্টটা একুয়ারি করি নাই হচ্ছে এক্সপ্রেসলি কারণ ডিডের মধ্যে তো মেনশনই করা ছিল না এটা ইমপ্লাইড তাহলে ইমপ্লাইডলি যদি আমি একুয়ার করে থাকি দ্যাট ইজ নট মেনশন ইন দ্য ডিড এখানে আসবে নেসেসিটি কমন ইন্টেনশন হুইলডন অথবা 62 তাহলে কোর্ট বলবে যে এখানে তোমার সার্ভিয়ান টেনেমেন্ট তুমি বাউন্ড হয়ে যাবা এটা তোমার উপরে ওভাররাইডিং ইন্টারেস্ট হিসেবে বাউন্ড হবে শিডিউল 3 প্যারা 3 যদি ডমিনেন্ট টেনেমেন্ট তিনটার যে কোনো একটা শর্ত পূরণ করতে পারে নাম্বার 1 যদি ডমিনেন্ট টেনেমেন্ট দেখাতে পারে যে সার্ভিয়ান টেনেমেন্ট 2 তুমি তো জানতা যে আমার এরকম এই ল্যান্ডের উপর একটা রাইট আছে অথবা তুমি ইন্সপেকশন করলেই বুঝতে পারতা যে আমি তো এই ল্যান্ডে জিনিসপত্র রাখি কার পার্কিং করি হ্যাঁ আমি রাস্তার উপর দিয়ে হেঁটে যাই গাড়ি চালায় যাই এবং এক্সারসাইজড উইদিন তোমার 1 ইয়ার প্রায়র টু দ্য ডিসপোজিশন অথবা অ্যাটলিস্ট আমি 1 বছর আগে এটা 1 বছর ধরে রাইটটা ব্যবহার করতেছি তাহলে তিনটার যে কোনো একটা যদি আমি দেখাতে পারি যে তুমি আগে থেকে জানতা সার্ভিয়ান টেনেমেন্ট তুমি কেন এখন আমাকে এটা এক্সারসাইজ করতে দিবা না সেকেন্ড হচ্ছে তুমি ইন্সপেকশন করলেই বুঝতে পারতা যে আমার যে এই ল্যান্ডের উপর অধিকার আছে অথবা আমি রাইটটা অ্যাটলিস্ট 1 বছর যাবত ব্যবহার করতেছি তাহলে কোর্ট বলবে যে এটা থার্ড পার্টির উপরে বাইন্ডিং হবে এটা সার্ভিয়ান টেনেমেন্ট 2 এর উপরে বাইন্ডিং হবে ঠিক আছে এটার এক্সপ্লানেশনটা শুধু এখানে দেওয়া আছে কিন্তু পরীক্ষার সময় তো এক্সপ্লানেশনটা লাগবে না এক্সপ্লানেশন অফ দ্য প্রিভিয়াস ডায়াগ্রাম আমি মুখে যেটা বললাম এক্স্যাক্টলি এটা এখানের মধ্যে লিখে দেওয়া আছে যে যদি ইজমেন্টটা আমি একুয়ার করি হচ্ছে বাই ডিডের মধ্যে মেনশন করা ছিল তাহলে এটা থার্ড পার্টির উপর তখনই বাইন্ডিং হবে আমি লিখে দিই থার্ড পার্টি যদি আমি ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নোটিফাই করি আর যদি আমি ইমপ্লাইডলি একুয়ার করি তাহলে আমাকে নোটিফিকেশন করা লাগবে না হ্যাঁ এটা থার্ড পার্টির উপরে বাইন্ডিং হয়ে যাবে যদি আমি তিনটার যে কোনো একটা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারি আমি দেখাবো যে সার্ভিয়ান টেনেমেন্ট 2 জানতো যে অ্যাবাউট দ্য ইজমেন্ট অথবা ইন্সপেকশন করলেই বুঝতে পারতো অথবা আমি রাইটটা ডমিনেন্ট টেনেমেন্ট হিসেবে আমি রাইটটা এক্সারসাইজ করতেছি ফর অ্যাট লিস্ট তোমার 1 ইয়ার আর যদি আনরেজিস্টার্ড ল্যান্ড তো আমাদের পরীক্ষায় আসে না আনরেজিস্টার্ড ল্যান্ডের ক্ষেত্রে লিগ্যাল ইজমেন্ট বাইন্ড দ্য হোল ওয়ার্ল্ড লিগ্যাল ইজমেন্ট হওয়ার জন্য দুইটা শর্ত ইজমেন্টের ডিউরেশন হতে হবে ফ্রি হোল্ড অথবা লিজ হোল্ডের সমান আর এটা ক্রিয়েট হতে হবে বাই স্ট্যাচুট অথবা প্রেসক্রিপশন অথবা বাই ডিড এক্সপ্রেসলি অর ইমপ্লাইডলি আর ইকুইটেবল ইজমেন্ট কিন্তু থার্ড পার্টির উপরে বাইন্ডিং হবে না আর ইজমেন্ট কখন এক্সটিংগুইশ হবে নট ইম্পর্টেন্ট ফর এক্সাম এটা পরীক্ষায় আসে না যদি এরকম হয় যে সার্ভিয়ান টেনেমেন্টকে ডমিনেন্ট টেনেমেন্ট বলে দিল আচ্ছা থাক আমি আর তোমার ল্যান্ডের উপর দিয়ে হেঁটে যাব না রিলিজ অথবা পার্লামেন্ট অ্যাক্ট করে অনুমতি দিয়েছিল ডমিনেন্ট টেনেমেন্টকে সার্ভিয়ান টেনেমেন্টের ল্যান্ডের উপরে ইলেকট্রিক তার বসানোর জন্য এখন অনুমতিটা তুলে নিচ্ছে বলছে যে সকল তার বা ইলেকট্রিক খুঁটি উঠাই ফেলতে হবে অথবা লোকাল অথরিটি পুরো এরিয়াটাকে চেঞ্জ করে ফেলছে প্রথমে আগে কিছু পারমিশন দিয়েছিল ডমিনেন্ট টেনেমেন্টকে সার্ভিয়ান টেনেমেন্টের ল্যান্ডের উপর দিয়ে রাইট এক্সারসাইজ করতে বাট ল্যান্ডের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে আর ইজমেন্টের রাইটের মধ্যে কেউ ইন্টারফেয়ার করলে রেমেডি পাওয়া যাবে ইনজাংশন ড্যামেজেস অথবা অ্যাবেটমেন্ট যেহেতু এটা নুইসেন্স হয় এখন প্রশ্ন আসতে পারে যে ইজমেন্টের পিকিউ আমি কিভাবে অ্যান্সার করব হ্যাঁ একটা ফরম্যাট অ্যান্সার আছে ফুল অ্যান্সার ফরম্যাট যে তুমি ইজমেন্টের কিভাবে তুমি অ্যান্সার করবা ঠিক আছে একটা ফরম্যাট অ্যান্সার আছে ইজমেন্ট অ্যান্সার স্ট্রাকচার
আমরা অ্যান্সার স্ট্রাকচারটা এখনই দেখাই দেই, তাহলে এটা স্যার কালকে কি মানে নোটসগুলো দেখাতে আসবো স্যার? এই যে হ্যাঁ বলো। স্যার কালকে ইকুইতেসে আসবো মানে ল এর নোটসগুলো দেখাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে ইজমেন্টের যে কোনো কোয়েশ্চেন তুমি এইভাবে সলভ করবা, একটা অ্যান্সার স্ট্রাকচার আছে এখানে। প্রথমে হচ্ছে বলে দিবা দ্য রিলিভেন্ট কোয়েশ্চেন ডিলস উইথ ইজমেন্ট। এখানে আমাদেরকে দেখাতে হবে যে ক্লেমেন্টকে কি ডিফেন্ডেন্ট স্টপ করতে পারবে কিনা ফ্রম এক্সারসাইজিং দ্য রাইটস। তারপরে আমরা বলবো যে প্রথমে আমাদেরকে ডিসকাস করতে হবে রাইট গুলা কি ইজমেন্ট হবে কিনা। ইজমেন্ট হওয়ার জন্য রিয়ালেনবারা কেসের 4টা শর্ত পূরণ করতে হবে। তারপরে তুমি ফার্স্ট রিকোয়ারমেন্ট লিখবা, কোশ্চেন এটা অ্যাপ্লাই করবা অন দ্য ফ্যাক্টস, এখানে পারলে একটা কেস দিয়ে দিবা। তারপরে সেকেন্ডলি তুমি বলবা আমাদেরকে দেখাতে হবে যে দুইটা ল্যান্ডের ওনার অথবা অকুপায়ার আলাদা ছিল, কোশ্চেনে অ্যাপ্লাই করবা। 3 নাম্বার হচ্ছে ইজমেন্টের বেনিফিটটা ল্যান্ডকে দিতে হবে, পার্সনকে দিলে হবে না। লটা লিখবা, কেস দিয়ে দিবা, 3-4টা কেস তো তোমার এমনি জানা আছে, হিল অ্যান্ড টাপার, মোডিয়ান স্টেগেলস, নতুন কেস দিয়ে দিবা রিজেন্সি ভিলা, ঠিক আছে? এটা একটু বেশি আলোচনা করবা। তারপর অন দ্য ফ্যাক্টস। তারপর 4 নাম্বার শর্তটা হচ্ছে কি যে ইজমেন্টের রাইটটা ক্লিয়ার হতে হবে, এমবিগুয়াস হলে হবে না। বাস সুন্দর করে কেস দিয়ে দিবা অন দ্য ফ্যাক্টস, হয়ে গেল। তুমি কিন্তু মোটামুটি ভাবে 25-এর মধ্যে যদি প্রবলেম কোশ্চেন থাকে তুমি কিন্তু মোটামুটি 7, 8 বা 10 পেয়ে যাচ্ছ। রাইটটা ইজমেন্ট হিসেবে এস্টাবলিশ করাটাই হচ্ছে মেইন। দেখা যাবে এক্সামিনার যে 4টা রাইট দিবে বা 3টা রাইট দিবে, এর মধ্যে ফিল্টারিং হয়ে দেখা যাবে 4টার মধ্যে 2টা বা 3টাই বাদ হয়ে যাবে, ইজমেন্ট হবে না। এগুলা এই 4টার ফিল্টারিং প্রসেসে বাদ হয়ে যাবে। তারপরে তুমি এক্সট্রা যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটা তুমি লিখবা, এক্সট্রা কন্ডিশনস গুলা, যে এক্সক্লুসিভ ইউজার হলে ইজমেন্ট হয় না, তারপরে ইজমেন্টের মাধ্যমে কোনো তার উপরে রিপেয়ারিং এর অব্লিগেশন দেওয়া যাবে না, তারপরে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস অনুমতির ইস্যু থাকলে এটা ইজমেন্ট হবে না। এক্সট্রা কন্ডিশনস গুলো তুমি লিখে দিবা, এগুলো লেখা আছে, কিছু একাডেমিক ওপিনিয়নও লেখা আছে। তাহলে তোমার ফার্স্ট স্টেপ ডান, যে রাইটটা ইজমেন্ট হিসেবে এস্টাবলিশ করলো। এখন সেকেন্ড স্টেপ, কিভাবে সে রাইটটা একুয়ার করলো। এটা কি প্রেসক্রিপশনের মাধ্যমে বলে দিবা যে না 20 বছর তো করে নাই, তাহলে কি রিজার্ভেশন আছে কিনা, মানে সেলার কি রাইটটা এক্সারসাইজ করতে চাচ্ছে কিনা। যদি রিজার্ভেশন হয়, রিজার্ভেশনের জন্য মাত্র 2টা মেথড আছে, একটা হচ্ছে কমন ইন্টেনশন, আরেকটা হচ্ছে গিয়ে তোমার নেসেসিটি। রিজার্ভেশন আমাদের পরীক্ষায় মাঝে মাঝে দেয়, রিজার্ভেশন দিলে তুমি এই 2টা মেথড শুধু আলোচনা করবা। বেশিরভাগ ক্ষেত্রে আসে হচ্ছে গ্র্যান্ট, এক্সপ্রেস গ্র্যান্ট ডিডের মাধ্যমে দিবেই না, তাহলে দিবে ইমপ্লাইড গ্র্যান্ট। ইমপ্লাইড গ্র্যান্টের ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে নেসেসিটি, তারপরে হচ্ছে কমন ইন্টেনশন, ইন্টেন্ডেড ইজমেন্ট, উইলডেন ভার্সেস বারোজ এবং সেকশন 62। 4টার কোন মেথড অ্যাপ্লাই হবে এটা তুমি ডিসকাস করবা। এখানে একটু তুমি স্লাইড থেকে কিছু ল অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নাই। তারপরে তোমার যদি একুয়ারিং এর মেথডটা তুমি দিয়ে দিতে পারো, তারপরে আসে হচ্ছে ইজমেন্টটা কি লিগ্যাল ইজমেন্ট ছিল না ইকুইটেবল ইজমেন্ট ছিল। লিগ্যাল ইজমেন্ট হওয়ার জন্য 2টা শর্তগুলো তুমি লিখে দিবা। এবং লিগ্যাল ইজমেন্ট হলে থার্ড পার্টির উপরে অ্যাপ্লাই হবে কিনা একবারে দিয়ে দেওয়া আছে। যদি লিগ্যাল ইজমেন্ট হয়, যদি এক্সপ্রেসলি ক্রিয়েট হয় তাহলে সেকশন 27, আর যদি ইমপ্লাইডলি ক্রিয়েট হয়ে থাকে তাহলে তো আমাকে আর ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে নোটিফাই করা লাগবে না। এখানে তো শিডিউল 3 প্যারা 3 তে বলতেছে এটা তো ওভার রাইডিং ইন্টারেস্ট হিসেবে প্রোটেক্ট করবে, 3টার যে কোনো একটা শর্ত পূরণ করলে। যে সার্ভে এন্টিনেমেন্টের আগে থেকে জানা ছিল, ইন্সপেকশন করলে বুঝতে পারতো, অথবা আমাদের ডোমিনেন্ট এন্টিনেমেন্ট রাইটটা অ্যাটলিস্ট 1 বছরের জন্য ব্যবহার করতেছে। আর ইকুইটেবল ইজমেন্ট হলে এটা থার্ড পার্টির উপরে জেনারেলি অ্যাপ্লাই হবে না আনলেস এটা ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে প্রোটেক্ট করে। তাহলে এই 6 পেজ যদি আমি ভালো মতো পড়ে ফেলতে পারি,
তাহলে তো ইজমেন্টের যে কোনো কোয়েশ্চেনে আমি অ্যান্সার করতে পারবো। এটা হচ্ছে ইজমেন্টের আমাদের অ্যান্সার স্ট্রাকচার। ব্যাপারটা কি বোঝা গেল এখানে? তাহলে ইজমেন্টের মানে স্টেপ 1, 2 এবং ইজমেন্টের স্টেপ 3, তাহলে 3 and 4 একসাথে দিয়ে দিছি, কারণ 3 and 4 এর জন্য তুমি আলাদা পরীক্ষার সময় নাও পাইতে পারো। এই জন্য 3 আর 4টা একসাথে করে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এই ফরম্যাটটা ফলো করে আমরা যে কোনো কোয়েশ্চেন আমরা করতে পারবো। তাহলে আমরা ইজমেন্টের যে স্লাইডটা আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, আর হলো গিয়ে ইজমেন্টের উপরে যে এসে কোয়েশ্চেন যেটা আমরা দেখালাম, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এসে কোয়েশ্চেনটা, এটার স্ট্রাকচারটা যেটা করা আছে, আর ইজমেন্টের যেটা এসে স্ট্রাকচার, আর অ্যান্সার যে পিকিউ যারা করতে চাও তাদের জন্য পিকিউর স্ট্রাকচারটা দিয়ে দেওয়া থাকবে। না, এরকম সবগুলোর জন্য আসিফ তীর্থ নাই। হ্যাঁ, ইজমেন্টের জন্য যেরকম করা আছে, এক্সপ্রেস ইমপ্লাইড এর জন্য আসলে ওরকম হয় না। তারপর চেষ্টা করব আর কি, মানে এগুলো তো ক্লাসে আমরা অনেকগুলো সলভ করছি। সবগুলোর জন্য এরকম নাটশেল বা স্ট্রাকচার আমি করি নাই বা করা নাই, যেহেতু ক্লাসে করা হয়েছে। যেহেতু ইজমেন্ট আমরা লাস্টের দিকে করছি, এই জন্য আমি পুরো অ্যান্সারের স্ট্রাকচারটাই দিয়ে দিলাম। এটা ফলো করলেই যে কোনো কোয়েশ্চেন করা যাবে, যে টাইপেরই আসুক। মানে তোমার পিকিউ সোল ফ্যাক্টর আসুক অথবা হচ্ছে মিক্সড, মানে অনেকগুলা ফ্যাক্টর আসুক, এটা করা যাবে। ঠিক আছে, তাহলে আমি গ্রুপে এগুলা দিয়ে দিচ্ছি, একটু দেখে নিই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার।